জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় এই সবুজ করুণ ডাঙায়, এই শব্দবন্ধ লিখেছিলেন কবি জীবনানন্দ দাশ আবার আসিব ফিরে কবিতায়। আমি দাঁড়িয়ে আছি সেই জলঙ্গি নদীর ধারে, এই সেই জলঙ্গি নদী যাতে আজ আর কোনো ঢেউ আসেনি। যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেখানে আমার দাঁড়ানোর কথা ছিল না, কারণ এই অবধি এক সময় জল ছিল। যে হাঁসের দল নদীর দিকে নেমে যাচ্ছে, এই নদী আজকের দিনে মৃতপ্রায়। আমি ক্লাস 8-এ যখন পড়তাম তখনও আমার নদীটাকে আমি একটু মানে করতে পারতাম, চিনতে পারতাম যে এই নদীটা আমাকে একটা আশ্রয় দিত। এখন সেই নদীটাই আসলে তাকেই আসলে যত্ন লাগবে, তার আদর লাগবে। তো তিতাস একটি নদীর নাম আদিত্য মাল্যবর্মণও কিন্তু মালোপাড়ার ছেলে। তাকে মাঝিরা পড়াশোনা করিয়ে তাকে শহরে পাঠায়, আর সারা জীবন কিন্তু তিনি ওই মাঝিদের মালোপাড়ার মানুষের জন্য হয়ে কথা বলেন। এই দূরে যে চরটা দেখতে পাচ্ছেন প্রায় নদীর মাঝখানে, এখন ধানের চাষ হয়। জলঙ্গি নদী যতদূর নদিয়া জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে কিংবা এদিকে বাংলাদেশের দিকে বয়ে গেছে, ততদূর পর্যন্ত বিভিন্ন জায়গায় এভাবে চড়া পড়ে গিয়েছে। মৎস্যজীবীরা কাজ হারিয়েছে। একটা সময় এই নদীর থেকেই আর বোয়াল, কাতলা, রুই, চিংড়ি, বেশ বড় বড় মাছ পাওয়া যেত। এখন এখানে ল্যাটা, শোল আর চুনোপুটি ছাড়া সেই অর্থে কোনো মাছ পাওয়া যায় না। আগেকার মাছ ছিল গলদা চিংড়ি, বোয়াল আর বান, বিভিন্ন রকমের মাছ ছিল তখন। হ্যাঁ, আর এখন এখন সেসব মাছ নেই, সেসব মাছের জল নেই, এর জন্য আর সেসব মাছ থাকে না। এখন কি মাছ পান তাহলে? অল্প স্বল্প? এখন এইসব ছোট ছোট পুঁটি, চাঁদা, হ্যাঁ এই সমস্ত। বড় মাছ আর ওঠে না। বড় মাছ সেরকম নাই। ফলত এই জলঙ্গি পাড়ের যারা মৎস্যজীবী, তারা বছরের বেশিরভাগ সময় হায়দ্রাবাদ, দিল্লি, পুনে, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় কাজে যান। নদী তার ব্যাপকতা হারিয়েছে, নদী তার বিশালতা হারিয়েছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন বা বাঁশের সাঁকো, এই সাঁকোতে ওই যে ভদ্রলোক বাইকে করে যাচ্ছেন, ওনাকে এই ব্রিজটা পার করার জন্য 10 টাকা দিতে হয়। কোনো মানুষ যদি নর্মালি হেঁটে যান তাহলে তাকে 3 টাকা দিতে হয়। একটা সময় এই ঘাট থেকে ওই ঘাট পর্যন্ত নৌকো চলতো। আজকের দিনে সেই নৌকো বন্ধ হয়ে গিয়েছে। একদল মানুষ, মূলত শাসক দলের মদতপুষ্ট বড়লোকেরা, সরকারের কাছ থেকে এই ঘাটগুলো লিজে কিনে নিয়েছে। এই ঘাট বিক্রি হয় 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকায় বার্ষিক। তারপর সেখান থেকে মানুষ যাতায়াত করেন টাকা দিয়ে। নদীর ঘাটও নাকি বিক্রি হয়ে যায় টাকার কাছে। এবং দেখতে পাচ্ছেন যে এই বাঁশের সাঁকোর কারণে কিভাবে চারপাশে কচুরিপানা বেড়ে গিয়েছে, ফলত জল ক্রমশ কালো হয়ে যাচ্ছে। ঘাট কেনে কারা? এই এখানে এলাকার লোক, পাবলিক। ঘাট আবার কেনা যায়? হ্যাঁ, সরকারের কাছ থেকে কিনে যায়। তো পয়সা 5 লাখ টাকা দাম এই ঘাটের এক বছর। সরকারের অবজেকশন জানিয়েছি যে স্যার আমাদের এরকম অসুবিধা হয়, আমরা মৎস্যজীবী, আমরা অসুবিধা জানিয়েছি স্যার। দরখাস্ত নিয়ে গিয়ে জানানো হয়েছে যে আমাদের এই ব্রিজের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বছরে বছরে মাছ মারা যায়। যেহেতু আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, সরকারের কাছে আমাদের জানানো উচিত, কিন্তু ভিডিও থেকে কোনো স্টেপ নেয় না। প্রত্যেক বছর অবজেকশন জানানো হয়, ভিডিও করে পর্যন্ত দেওয়া হয়েছে সরকারকে, কিছু লাভ হয়নি, কোনো লাভ হয়নি, কোনো স্টেপই নেই। লাভ হয়নি। যেহেতু সরকার বেচছে, তো ভিডিও বেচছে। আর এই যে বাঁশের ব্রিজটা তৈরি করা হয়েছে, এপার থেকে ওপারে যেতে কত টাকা নেয় পাবলিকের থেকে? ওই মোটরসাইকেলে 10 টাকা, আর 10 টাকা, 10 টাকা, আসা যাওয়া 20 টাকা। 20 টাকা। আর মানুষ থাকলে আবার বেশি নেবে। আর মানুষ যদি হেঁটে পার হয়, হেঁটে 3 টাকা পার হেড আর কি, পার হেড। এই যে আমরা অনেক সময় বলি শিল্প চাই, কর্মসংস্থান চাই, এর থেকেও বেশি জরুরি প্রকৃতি নিয়ে কথা বলা। শিল্প প্রকৃতি বাঁচলে কাজ বাঁচবে, অনেক ধরনের নতুন কাজ হতে পারে। আজকে আমি খুব লজ্জিত এক প্রকারভাবে যে আমার রাজনৈতিক প্রচারে ব্যানার ব্যবহার হচ্ছে, যে ব্যানারটা আসলে এই নদীটাকে মারতে আরও অনেক রকম ক্ষতিকারক। কিন্তু আমার কাছে উপায় নেই। নির্বাচন কমিশন অন্য কিছু ব্যবহার করারও খুব একটা অনুমতি দেন না, ঠিক আছে? রাসায়নিক পদার্থ, দূষিত রাসায়নিক পদার্থ, সেগুলো পড়ার ফলে জলের থেকে মাছ কমে গিয়েছে, নদী আরও শুকিয়ে যাচ্ছে, প্রতিদিন জল নামছে। আমি জানি না এই নদী কতদিন আর বাঁচবে। আমি শুধুমাত্র এখানে জলঙ্গি নদীর দেখাচ্ছি, কিন্তু এই নদীয়ার মানচিত্রে, এই বাংলার মানচিত্রে ইছামতি, জলঙ্গি, নাওভাঙা, চূর্ণী, অঞ্জনা,
প্রচুর নদী আজকের দিনে প্রায় মৃত। প্রত্যেকটা জায়গাতেই নদীতে কোনো কাজ করা হয় না, নদীর ড্রেজিংয়ের কাজ করা হয় না। যে নদী হাজার বছর ধরে আমাকে আপনাকে লালন করেছে, বড় করেছে, যে নদীর এক প্রান্তে লালন ফকিরের জন্ম হয়েছে, আর এক প্রান্তে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছে, সেই নদী মানচিত্র থেকে একটু একটু করে মুছে যাচ্ছে। নদী কেটে মাটি বিক্রি করে দিচ্ছে একদল দুষ্কৃতী। তাতে মদত রয়েছে সরাসরি শাসক বিরোধী প্রত্যেক দলের, প্রশাসনের, পুলিশের, ডিএমের, বিডিওর, প্রত্যেকের। এই নদী থেকে মাটি কেটে নিয়ে তৈরি হচ্ছে ইট, দামি ইট। সেই ইট পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। প্রত্যেক বছরই হয়। জলটা দেখবেন, যখন জল বাড়বেন আপনারা দেখবেন জলটা পুরো কালো হয়ে যায়। গুগলিও মারা যায়, গুগলিও ভেসে ওঠে, গুগলিও মারা যায়। গুগলিও থাকে না, হাটের গুগলি পর্যন্ত ভেসে ওঠে। আর বিভিন্ন কারখানার ময়লা জল নাকি এখানে এসে পড়ে, কেমিক্যালি জল যুক্তই, কালো, পুরো জলটা কালো হয়। সেগুলোও পড়ে। একটা সময় এই জলঙ্গি নদীপথে ওপার বাংলা থেকে একদল মানুষ এসেছিলেন ঢাকা বিক্রমপুর থেকে, যারা কৃষ্ণনগরে মাটির পুতুল তৈরি করেছিলেন, যারা এই জলঙ্গির দুধে মাটি, দুর্দান্ত এই মাটি দিয়ে সব থেকে ভালো মৃৎশিল্প হয়, সেই মাটি দিয়ে মাটির পুতুল তৈরি করেছিলেন কিংবা মাটির ঠাকুর তৈরি করেছিলেন। সেই মানুষেরা কাজ হারাচ্ছে, সেই মাটি বিক্রি হয়ে যাচ্ছে ইট ভাটায়। পুরোপুরি ইল্লিগালভাবে নদীকে ব্যবহার করছে একদল মানুষ, এবং নদী তীরবর্তী যে সভ্যতা, হাজার বছরের মানব সভ্যতা, সেই মানব সভ্যতা প্রতিদিন ব্যর্থ হচ্ছে, ভেসে যাচ্ছে। মানে 100টা লোক মৎস্যজীবী থাকলে এখন 10টা মৎস্যজীবীও নেই। এ নিজে এখন টোটো চালায়, এই মৎস্যজীবী। আপনি মাছ ধরেন প্লাস আবার টোটো, হ্যাঁ, কি করব, মানে আগে কি মানুষ শুধু মাছই ধরতো, মাছই ধরি। এখন ওটা পার্ট টাইম একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, সবাই তাই। হ্যাঁ, আগে খুব মাছ ছিল, মাছেতেই হয়ে যেত যা টুকটাক, এখন সেই মাছটা নেই। স্থানীয় পঞ্চায়েত থেকে নদীর কোনো কাজ করে না, না, কোনো কাজ করে না। নদীর উপরে কেউ খেয়াল করে না, খেয়াল করে না, নদীর উপরে কেউ খেয়াল করে না। এই যে আরেকটা নির্বাচন আসছে, ভোট আসছে, নদীর উপর তো এই গ্রামের অর্থনীতি অনেকটা বেশি ডিপেন্ড করে। মানে নদী আছে বলে চাষ হয়, নদী আছে বলে মাছ ধরা যায়, নদী বাঁচিয়ে রাখে আমাদেরকে। তো এই যে ভোট আসছে, এই ভোটের সময় নদী বাঁচানোর কথা ভেবে, নদীটা আরেকবার ভালো হবে এই ভেবে কি ভোটটা দেবেন আপনারা? দেখা যাক। দেখবেন প্রত্যেকটা জেলায় জেলায় প্রধানমন্ত্রী যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, কখনো অভিনেতা অভিনেত্রীরা যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন। প্রচুর টাকা খরচ হয়ে করে মঞ্চ তৈরি হচ্ছে, মিডিয়া কভারেজ পাচ্ছেন তারা, কিন্তু সেখানে কি একবারও তারা নদীর কথা বলছেন? তারা দামোদরের কথা বলছেন, তারা অজয়ের কথা বলছেন, তারা ময়ূরাক্ষীর কথা বলছেন, তারা জলঙ্গির কথা বলছেন, তারা চূর্ণির কথা, ইছামতির কথা, নাও ভাঙার কথা বলছেন না। তারা বলছেন মন্দিরের কথা, মসজিদের কথা, ভাতার কথা। একবার ভেবে দেখুন, এই নদীপথে যে মৎস্যজীবীরা একটা সময় আর, বোয়াল, রিঠা, কাতলা, রুই, গলদা চিংড়ি মাছ পেত, তারা আজকের দিনে বাইরে কাজে যেতে হচ্ছে। যদি ভাতার বদলে নদী ড্রেজিংয়ের কাজ করা হতো, যদি একটা মন্দিরের বদলে এই নদীটা বাঁচতো, এই কচুরিপানা তোলা হতো, এই ব্রিজের বদলে নৌকোটা ভালো করে চলতো, নদী ভালো করে নিষ্কাশনের কাজ হতো, ইল্লিগালি মাটি তোলা হতো না, তাহলে কিন্তু এখানে বিরাট অংশের মৎস্যজীবীরা কাজ পেতেন, মাছ পেতেন। এবং এই যে এলাকার দুধার ধরে যে বিরাট কৃষি জমিতে জল পৌঁছতো, সব মিলিয়ে আমাদের বাস্তুতন্ত্র সুরক্ষিত হতো, আমরা আরেকটু ভালো থাকতে পারতাম। তাই যখন নির্বাচনের প্রাক্কালে, যখন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা গোটা জেলা ঘুরছি, রাজ্য ঘুরছি, তখন আমরা নদীর কথা বলছি না। আমাদের কোনো শাসক দল, বিরোধী দলেরা খুব বেশি করে নদীর কথা বলছেন না, ফলত নদী লাইমলাইটে আসছে না, নদী খবরের কাগজের প্রথম পাতায় থাকছে না, কিংবা এই যে সন্ধেবেলার টক শোতে যে আলোচনাগুলো হয়, সেখানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, বাংলাদেশ, শেখ হাসিনা এইসব চলছে, কিন্তু একবারের জন্য জলঙ্গি, চূর্ণি, ইছামতি, নাও ভাঙার কথা আসছে না। আর আসছে না বলেই নদী প্রতিদিন মরে যাচ্ছে, আর আমরা সেটা চেয়ে চেয়ে দেখছি।